হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমার্স লেসন, যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায়। আজকের ভিডিওতে আমরা 842 পেজের এমসিকিউ সলভ করব উইথ কারেক্ট সলিউশন। তাহলে শুরু করা যাক। কাঁচামাল বিলির কোন পদ্ধতিতে কাঁচামালের মজুত মূল্য অবাস্তব হতে পারে? এটার অ্যান্সার হবে সিম্পল অ্যাভারেজ মেথড। বিনকার্ড কী ধরনের তথ্য সরবরাহ করে? এটার অ্যান্সার হবে পরিমাণগত তথ্য। কাঁচামালের উদ্বৃত্ত সাধারণত কোন মূল্যে মূল্যায়িত হয়? তো এখানে কাঁচামালের উদ্বৃত্ত বলতে বেসিক্যালি ক্লোজিং স্টককে বোঝানো হচ্ছে। তো ইন জেনারেল যেহেতু আমরা ফিফো মেথড ফলো করি, তাহলে ক্লোজিং স্টকটা পড়ে থাকে বর্তমান মূল্যে, তাহলে অ্যান্সার হবে বর্তমান মূল্যে। কোন ব্যক্তি ক্রয় ফরমাস প্রস্তুত করেন? এটার অ্যান্সার হবে মজুত রক্ষক। কাজের প্রকৃত সময় 10 ঘন্টা, মানক সময় বা স্ট্যান্ডার্ড টাইম 9 ঘন্টা। হালসে প্রিমিয়াম পদ্ধতিতে বোনাসের পরিমাণ কত হবে যদি ঘন্টা প্রতি মজুরি 300 টাকা হয়? এটার অ্যান্সার হবে 0। যেহেতু 9 ঘন্টা স্ট্যান্ডার্ড টাইম আর 10 ঘন্টা সে নিয়েছে কাজটাকে করতে, তাহলে কোনো টাইম সেফটি নেই, তো সেই জন্য বোনাস সে কিছু পাবে না, তো অ্যান্সার হবে 0। মানক উৎপাদন বা স্ট্যান্ডার্ড প্রোডাকশন 10 ঘন্টায় 200 একক, প্রকৃত উৎপাদন বা অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 300 একক হলে হালসে পদ্ধতিতে বোনাস সময় কত হবে? এটার অ্যান্সার হবে 2.5 বা 2.5 ঘন্টা। তো এটা সলিউশন আমরা শেষে দেখব। চূড়ান্ত দক্ষ শ্রমিক কোন মজুরি পদ্ধতি অধিক পছন্দ করবে? তো এটার অ্যান্সার হবে হালসে পদ্ধতি। অনেক সময় দেখা যায় রোয়ান পদ্ধতিতে যারা কম খাটছে তারা বেশি বোনাস পেয়ে যায়, তো সেই জন্য হালসে পদ্ধতিটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। মজুরি ঘন্টা প্রতি 200 টাকা, মানক উৎপাদন দৈনিক 8 ঘন্টায় 400 একক, একক প্রতি মজুরির পরিমাণ কত? তো এটার অ্যান্সার হবে 4 টাকা। এটা সলিউশন আমরা শেষে দেখব। টাইম বুকিং 39 আওয়ার্স, টাইম কিপিং 46 আওয়ার্স। ইফ পার আওয়ার কস্ট ইজ ₹100, ক্যালকুলেট কস্ট অফ আইডল টাইম। এটার অ্যান্সার হবে 700। এটার সলিউশন আমরা শেষে দেখব। মোট উৎপাদন ব্যয় 3 লাখ টাকা, মুখ্য ব্যয় বা প্রাইম কস্ট হলো 2 লাখ টাকা, তাহলে উপরিব্যয় বা ওভারহেডের পরিমাণ কত? এটার অ্যান্সার হবে 1 লাখ টাকা। তো এখানে টোটাল কস্ট অফ প্রোডাকশন দিয়ে দিয়েছে 3 লাখ, তো কস্ট অফ প্রোডাকশন হয় ডাইরেক্ট কস্ট প্লাস ইনডাইরেক্ট কস্ট নিয়ে। তো ডাইরেক্ট কস্ট মানে হচ্ছে এখানে 2 লাখ টাকা, আর ইনডাইরেক্ট কস্ট বা ওভারহেড হচ্ছে বাকিটা, তাহলে 2 লাখ প্লাস সামথিং করে 3 লাখ পাচ্ছি, তাহলে 2 লাখ প্লাস 1 লাখ করলে আমরা 3 লাখ পাই, তাহলে অ্যান্সার হবে 1 লাখ। কোনটি উপরিব্যয়? তো এটার অ্যান্সার হবে পরোক্ষ মজুরি বা ইনডাইরেক্ট ওয়েজেস। কোনটি অর্ধ পরিবর্তনশীল উপরিব্যয়ের বৈশিষ্ট্য নয়? স্থির অংশ উৎপাদনের একক প্রতি পরিবর্তনশীল। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট গণনায় কোনটি অপ্রয়োজনীয়? তো এটার অ্যান্সার হবে অ্যানুয়াল রেন্ট। এখানে মিউনিসিপ্যাল ভ্যালু হবে, মিউনিসিপ্যাল রেন্ট নয়। কোন গৃহ সম্পত্তিটির আয় করযুক্ত? এটার অ্যান্সার হবে সবগুলি। কলকাতায় অবস্থিত একটি বাড়ির বার্ষিক প্রদেয় পৌর কর 13,500 টাকা হলে ওই গৃহ সম্পত্তিটির পৌর মূল্য কত হবে? পৌর করের হার বলে দিয়েছে 10%, এটার অ্যান্সার হবে 1,50,000। এটা সলিউশন আমরা শেষে দেখব। গৃহ সম্পত্তি থেকে আয় ₹1 লাখ ও ঋণের ওপর সুদ ₹40,000 হলে ওই গৃহ সম্পত্তিটির নেট অ্যানুয়াল ভ্যালু কত হবে? এটার অ্যান্সার হবে 2 লাখ। এটা সলিউশন আমরা শেষে দেখব। নিচের কোনটি মূলধনী সম্পত্তি? তো এখানে যেই 4টে অপশন আছে তার মধ্যে অলংকার হবে বা জুয়েলারি হবে মূলধনী সম্পত্তি। পার্সোনাল এফেক্ট এর বৈশিষ্ট্য কোনটি? এটার অ্যান্সার হবে সবগুলি। হস্তান্তরের মধ্যে কোনটি পড়ে? তো এটার অ্যান্সার হবে সবগুলি। নিম্নলিখিত কোনগুলি মূলধনী লাভ খাতে করযোগ্য নয়? তো এর অ্যান্সার হবে মূলধনী আয়। কোন খরচগুলি অন্যান্য উৎস থেকে আয় খাতে করযোগ্য? তো এটার অ্যান্সার হবে যন্ত্র ভাড়া দিলে তার অবচয়। ইনকাম ফ্রম লটারি ₹6,91,000, ব্র্যাকেটে বলা আছে নেট টিডিএস 30.9%। ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে দিয়েছে 500, আর পেনশন রিসিভ
3000 পার মান্থ, তাহলে ক্যালকুলেট ইনকাম ফ্রম আদার সোর্সেস। তো এটার অ্যান্সার হবে 10,24,500। এটার সলিউশন আমরা শেষে দেখব। কোনটি অন্যান্য উৎস থেকে আয়ের অন্তর্গত হবে? এটার অ্যান্সার হবে শহরের থেকে জমির আয়, শহরে কৃষি জমির আয়। ফ্যামিলি পেনশন এর থেকে সর্বোচ্চ ছাড়ের পরিমাণ কত? তার ম্যাক্সিমাম লিমিট বলেছে, তো এটার অ্যান্সার হবে ₹15,000। নেক্সট আমরা এমসিকিউ এর সলিউশনগুলো দেখে নিই। তো এখানে 6 নম্বরের দাগে বলেছিল স্ট্যান্ডার্ড টাইম ফর 200 ইউনিটস হচ্ছে 10 ঘন্টা, তাহলে 300 ইউনিটসটা আমরা বার করে নেবো। তাহলে স্ট্যান্ডার্ড টাইম ফর 300 ইউনিটস ইজ ইকুয়াল টু 10 ডিভাইডেড বাই 200 ইন্টু 300 করে আমরা পাচ্ছি 15 আওয়ার্স। এবারে সে টাইম নিয়েছে 10 ঘন্টা, তাহলে মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি টাইম সেভড হচ্ছে 5। তো টাইম সেভড এখানে আমাদের জানতে চাইনি, আমাদের জানতে চেয়েছে বোনাস টাইমটা কত হবে হালসে প্ল্যানের আন্ডারে। তাহলে হালসে প্ল্যানের আন্ডারে আমরা জানি 50% বা হাফ হয় বোনাস টাইম, তাহলে বোনাস টাইম আন্ডার হালসে ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 5, মানে হাফ ইন্টু টাইম সেভড করে আমরা পাচ্ছি 2.5 আওয়ার্স। নেক্সট 8 দাগের অঙ্গে সবার আগে আমরা স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ারটা বার করে নিই। তো এখানে 8 ঘন্টায় 400 ইউনিট হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন, তাহলে প্রতি ঘন্টায় কত? 400 ইউনিট ডিভাইডেড বাই 8 আওয়ার্স করে আমরা পাচ্ছি প্রতি ঘন্টায় স্ট্যান্ডার্ড প্রোডাকশন হচ্ছে 50 ইউনিটস। এবারে প্রতি ঘন্টায় টাইম রেট হচ্ছে 200 টাকা, তাহলে 200 টাকা পাওয়া যায় 50 ইউনিট প্রডিউস করলে, তাহলে প্রতি ইউনিটের জন্য কত? তাহলে পিস ওয়েজ রেট ইজ ইকুয়াল টু ₹200 ডিভাইডেড বাই 50 ইউনিটস করে আমরা পাচ্ছি 4 টাকা। নেক্সট 9 দাগের অঙ্কে আইডেল টাইম ওয়েজেস বা আইডেল টাইম কস্ট জানতে চাইছে, তাহলে আইডেল টাইম ওয়েজেস ইজ ইকুয়াল টু, তো এখানে টাইম কিপিং মাইনাস টাইম বুকিং ইনটু ওয়েজ রেট, তাহলে টাইম কিপিং ছিল 46 আর টাইম বুকিং ছিল 39, তো মাইনাস করে আমরা পাচ্ছি 7 ইনটু 100 করে আমরা পাচ্ছি 700। নেক্সট আমরা 15 এর সলিউশনটা দেখে নিই। তো এখানে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু বার করতে বলেছে, তো সেটা আমরা বার করব। সবার ফার্স্টে লিখবো মিউনিসিপ্যাল ট্যাক্স ডিভাইডেড বাই মিউনিসিপ্যাল ট্যাক্স রেট, তো ডিভাইড করলে আমরা নেট মিউনিসিপ্যাল ভ্যালু পেয়ে যাব, যেটা আমরা পাচ্ছি 1,35,000। এবারে বাড়িটা যেহেতু একটা মেট্রো সিটিজে অবস্থিত অর্থাৎ কলকাতায় অবস্থিত, তো সেই জন্য নেট মিউনিসিপ্যাল ভ্যালু আর গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুর মধ্যে 10%-এর একটা ডিফারেন্স দেখা যাবে। গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু থেকে 10% মাইনাস করলে নেট মিউনিসিপ্যাল ভ্যালু পাওয়া যায়। তাহলে এই যে 1,35,000 রয়েছে সেটা 10% লেস করার পরে অর্থাৎ 90%-এর সমান, তো ডিভাইডেড বাই 90% করলে আমরা পাচ্ছি গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু 1,50,000। নেক্সট আমরা 16 এর সলিউশনটা দেখে নিই। তো এখানে ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বলে দিয়েছিল 1 লাখ টাকা, তার সাথে আমরা রিভার্স ক্যালকুলেশন করে এনএভিটা বার করব। তো সবার ফার্স্টে ইন্টারেস্ট অন লোন যেটা ছিল সেটা আমরা অ্যাড ব্যাক করে দিচ্ছি, তাহলে অ্যাড করলে আমরা পাচ্ছি 1,40,000। এবারে আমরা জানি যে এনএভি থেকে 30% লেস করা হয়, তাহলে এই যে ভ্যালুটা রয়েছে 1,40,000 সেটা নিশ্চয়ই 30% লেস করার পরে অর্থাৎ 70%-এর সমান, তাহলে অ্যাড এসডি বা স্ট্যান্ডার্ড ডিডাকশন এটা আমরা জানি 30% অফ এনএভি, তাহলে এই যে ফিগারটা রয়েছে এটা 70-র সমান, তাহলে ডিভাইডেড বাই 70 ইন্টু 30% হয় এসডি, তাহলে ইন্টু 30 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 60,000। এবারে এটাও আমরা অ্যাড ব্যাক করে আমরা এনএভি বা নেট অ্যানুয়াল ভ্যালু পাচ্ছি 2 লাখ। নেক্সট আমরা 22 এর সলিউশনটা দেখে নিই। সবার ফার্স্টে ইনকাম ফ্রম লটারি, তো এখানে গ্রসটা লিখতে হয়। তো এখানে আমাদের ইনকাম ফ্রম লটারিটা টিডিএস বাদ দেওয়ার পরে বলা ছিল 6,91,000, তাহলে টিডিএস যেটা বাদ গেছে সেটাকে আমরা অ্যাড ব্যাক করে নেব, তাহলে এই যে ভ্যালুটা রয়েছে সেটা 69.1%-এর সমান, যেহেতু টিডিএস কেটেছিল 30.9%, তো সেটা আমরা 100 থেকে মাইনাস করেই পাবো 69.1%, তো সেটা ডিভাইড করে আমরা ইনকাম ফ্রম লটারিটা পেয়ে যাচ্ছি 10 লাখ। এরপরে আসছে ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা বলা ছিল 500 টাকা, তারপরে আসছে ফ্যামিলি পেনশন যেটা রিসিভ করছে সেটা বলেছিল 3,000 পার মান্থ, তাহলে বছরে পাবে 3,000 ইন্টু 12 করে 36,000। এবারে তার থেকে লেস করতে একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা হচ্ছে 1/3 অফ যেটা পেয়েছে অর্থাৎ 1/3 অফ 36,000, যেটা করে আমরা পাচ্ছি 12,000, আর ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 15,000, তো এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা আউটারে যাবে, তো এখানে 12,000 আমরা পাচ্ছি, তো 36,000 থেকে 12,000 মাইনাস করে আউটারে যাচ্ছে 24,000। এবার এই তিনটে অ্যাড করে আমরা পাচ্ছি 1,024,500, এটাই হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।